আসসালামু আলাইকুম। আজকের ই-ট্যাক্স রিটার্ন পর্বটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি ধাপে ধাপে দেখাবো একজন প্রাইভেট চাকরিজীবী কিভাবে অনলাইনে খুব সহজেই নিজের ই-রিটার্ন নিজেই দাখিল করবেন। আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন একজন প্রাইভেট চাকরিজীবী তার স্যালারি আয় কিভাবে ই-রিটার্নে প্রদর্শন করবেন, সঞ্চয়পত্র কিভাবে সঠিকভাবে ই-রিটার্নে প্রদর্শন করবেন, এফডিআর সঠিকভাবে ই-রিটার্নে প্রদর্শন করার পদ্ধতি, ব্যাংক ইন্টারেস্ট ই-রিটার্নে কিভাবে দেখাতে হয়, মোটর গাড়ি এআইটি কিভাবে রিটার্নে প্রদর্শন করবে, ব্যাংক ইন্টারেস্ট, এফডিআর, সঞ্চয়পত্র এবং স্যালারি থেকে কর্তনকৃত টিডিএস কিভাবে ক্লেম করতে হয় এবং ইনভেস্টমেন্টের উপর ট্যাক্স রিবেট কিভাবে ক্লেম করতে হয় এবং আপনার যদি সর্বশেষ নেট ট্যাক্স লায়াবিলিটি থাকে সেটি কিভাবে অনলাইনে পরিশোধ করতে হয়। তাহলে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্ব, প্রাইভেট চাকরিজীবীর ই-রিটার্ন প্রসেস। প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন পোর্টালে যান এবং আপনি যদি অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ই-রিটার্ন পোর্টালে প্রবেশ করলে প্রথমেই তিনটি অপশন দেখা যাবে: হোম, সাবমিশন এবং ট্যাক্স রেকর্ড। সাবমিশন অপশনের ভিতরে আছে রেগুলার ই-রিটার্ন। এখানে ক্লিক করলে প্রথমে যে পেজটি আসবে সেটি হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। অ্যাসেসমেন্ট ইনফরমেশন বাই ডিফল্ট দেওয়া থাকবে। এর নিচে দেখেন এখানে দেওয়া আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে আমার বিগত ভিডিওতে আলোচনা করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। পরবর্তী যে অপশনটি আসছে সেটি হচ্ছে ট্যাক্স এক্সামটেড ইনকাম। ট্যাক্স এক্সামটেড ইনকাম সম্পর্কিত বিস্তারিত পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা যাবে, এটি নো দেওয়া থাকবে আপাতত। পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশনটি সেটি হচ্ছে হেডস অফ ইনকাম। তো হেডস অফ ইনকামের ভিতরে 60টি ইনকামের খাত আছে। তো 60টি ইনকামের খাত সম্পূর্ণ এখন আলোচনা করব না, ক্লায়েন্টের যেই ইনকামগুলো আছে এটা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রথমে হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আর হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইনকাম ফ্রম এফডিআর, ইনকাম ফ্রম সঞ্চয়পত্র এবং ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্ট। তো এটি সিলেক্ট করার পরে পরবর্তী যে অপশনগুলো আছে এখানে কোনোটিই আমার এই রিটার্নের রেলিভেন্ট না, অতএব এখানে কোনো কিছু আমি সিলেক্ট করব না। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগিয়ে যাই। এখন যেই পেজটি আসছে এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। অর্থাৎ আপনি যেই অ্যাসেসমেন্টটি করতেছেন এটির ইনকাম খাতের মূল লোকেশন কোথায় বা কোন এরিয়ায় সে জব করে থাকে। তো এখানে বিভিন্ন এরিয়া উল্লেখ করা আছে, সেখান থেকে আপনি একটি আপনার যেটি আপনার সাথে রেলিভেন্ট সেটি সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে যে অপশনটি আছে সেটি হচ্ছে ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেট হচ্ছে যে নির্দিষ্ট কোনো ইনভেস্টমেন্টের উপরে এনবিআর যে কর ঘোষণা করেছে সেটিই হচ্ছে ট্যাক্স রিবেট। তো এখানে আমার ক্লায়েন্টের যেহেতু সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট আছে সেখানে ট্যাক্স রিবেট ক্লেম করতে পারবো, তো এখানে ইয়েস থাকবে। তারপরে যে অপশনটি এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্ট। 50 লক্ষ টাকার উপরে যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটা ইয়েস দিবেন, যদি কোনো মোটর কার থাকে ইয়েস দিবেন, অন্যান্য অফশোর প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো, শেয়ার হোল্ডার ডিরেক্টর হলে ইয়েস, না থাকলে নো, যদি কোনো সিটি কর্পোরেশন এরিয়ায় যদি কোনো হাউস প্রপার্টি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো থাকবে। এগুলো ফিল আপ করার পরে কন্টিনিউ দিবেন। এখন যে অপশনটি আসছে সেটি হচ্ছে ইনকাম ডিটেল। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে অ্যাসেসমেন্ট, ইনকাম, রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট এবং লাইবিলিটি, ট্যাক্স এবং পেমেন্ট এবং রিটার্ন রিভিউ, এই অপশনগুলো ধাপে ধাপে চলে আসবে। ইনকাম ডিটেলসে এখানে দুটি ইনকাম দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমার ক্লায়েন্ট যেহেতু প্রাইভেট চাকরি করে শুধু প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল সিলেক্ট করলাম। এখানে নেম অফ এমপ্লয়ার, সে যেখানে জব করে সেই কোম্পানির নাম, তার ওই কোম্পানি তার ডেজিগনেশন, এগুলো ফিল আপ করে পরবর্তী যে পার্টিকুলার্স অর্থাৎ এখানে যে স্যালারি ইনফরমেশন দেওয়া থাকবে, এখানে মূলত স্যালারি সার্টিফিকেটের সাথে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, সেটি দেখে দেখে ফিল আপ করতে হবে। বেসিক স্যালারি কত, হাউস রেন্ট কত, মেডিকেল অ্যালাউন্স কত, কনভেন্স অ্যালাউন্স কত, ফেস্টিভ্যাল বোনাস কত, এগুলো ফিল আপ করতে হবে। এগুলো ফিল আপ করার পরে পরবর্তী যে অপশনটি আছে সেটি হচ্ছে নন ক্যাশ বেনিফিট। নন ক্যাশ বেনিফিট কি? যদি আপনাকে স্যালারির বাহিরে অন্য কোনো সুবিধা কোম্পানি থেকে দিয়ে থাকে সেগুলো হচ্ছে নন ক্যাশ বেনিফিট। অর্থাৎ এখানে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আছে, অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট হতে পারে, অর্থাৎ আপনি অর্ধেক আপনি নিজে বিয়ার করলেন, অর্ধেক কোম্পানি আপনার ভাড়া বহন করলো। ভেহিকেল ফ্যাসিলিটি যদি কোম্পানি থেকে দিয়ে থাকে সেক্ষেত্রে এখানে আসবে। আর নন ক্যাশ বেনিফিট যদি থাকে সেটা এখানে আসবে।
তো যেহেতু আমার ক্লায়েন্টের নন ক্যাশ বেনিফিট নেই, অতএব এই এখানে কোনো কিছুই টিক দিব না। এবারে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগিয়ে যাই। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট অংশে 3টি ইনকামের খাত নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, ইন্টারেস্ট ফ্রম এফডিআর এবং ব্যাংক ইন্টারেস্ট। ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র অংশে যেটি হচ্ছে আদার দ্যান পেনশনার্স, এখানে সঞ্চয়পত্র সার্টিফিকেট থেকে এখানে ইনপুট দিতে হবে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার, সঞ্চয়পত্রের ইস্যু ডেট, সঞ্চয়পত্রের মূল্য এবং সেখানে ওই বছরে কত টাকা ইন্টারেস্ট দিয়েছে এবং তার এগেনস্টে কত টাকা টিডিএস কেটেছে, এইগুলো ইনপুট দিতে হবে। এবং একাধিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই প্লাস অ্যাড আইকনে ক্লিক করে করে প্রতিটার জন্য আলাদা আলাদা ইনপুট দিতে হবে। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের অন্য যে দুটি অংশ আছে সেটি হচ্ছে এফডিআর এবং ব্যাংক ইন্টারেস্ট। এটি ইনপুট দিতে হবে ইন্টারেস্ট অর প্রফিট ব্যাংক অবলিক এফআই এই অংশে। প্রথমে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট টাইপ, এক্ষেত্রে এফডিআর বা টার্ম ডিপোজিট হলে সেটি, যদি ব্যাংক ইন্টারেস্ট হয় তাহলে সেভিং, এসএনডি, আদার্স এটি সিলেক্ট করতে হবে। এবং ওই যদি এফডিআর হয় এফডিআর এর কোন ব্রাঞ্চ এফডিআর করা হয়েছে, এফডিআর অ্যাকাউন্ট নাম্বার এবং এফডিআর থেকে গ্রস কত টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে, যে রিলেটেড চার্জ থাকে রিলেটেড চার্জ এখানে বসবে এবং টিডিএস কত টাকা কাটা হয়েছে এবং বছর শেষে অর্থাৎ 30 জুন 2025 এই তারিখে ব্যালেন্স কত টাকা আছে এফডিআর সেটাকে বসবে। তো দ্বিতীয় অংশে যেটা ইনপুট দিয়েছি সেটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্টের খাতটুকু। তো ব্যাংক ইন্টারেস্টের ক্ষেত্রেও ব্যাংকের নাম, অ্যাকাউন্ট টাইপ ছিল সেভিং অবলিক এসএনডি, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ওই নির্দিষ্ট যে অর্থ বছরে কত টাকা ইন্টারেস্ট পাওয়া গেছে, রিলেটেড কোনো ফি থাকলে সেটি এখানে আসবে এবং ওই অর্থ বছরে কত টাকা টিডিএস কর্তন করেছে এবং ওই ব্যাংকে বছর শেষে অর্থাৎ 30 জুন 2025 কত টাকা ব্যালেন্স আছে সেটি এখানে বসবে। তো এগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগিয়ে যাব। আমরা এখন যে অংশে আসছি এটা হচ্ছে রিবেট। তো রিবেট সম্পর্কে আমার বিগত আলোচনা করা আছে, তারপর এখানে কিছু আলোচনা করে যাই। রিবেট কি? নির্দিষ্ট কোনো ইনভেস্টমেন্টের উপরে ট্যাক্সের ক্ষেত্রে সরকার যেই কর ছাড় দেয় এটি হচ্ছে ট্যাক্স রিবেট। তো আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট আছে সেটি হচ্ছে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র অ্যান্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটিস। ইম্পোর্ট ফ্রম ইনকাম, এখানে ক্লিক করলেই মূলত ওখান থেকে অটো নিয়ে নিবে। এর আগে লক্ষ্য করেছেন যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আমরা সঞ্চয়পত্র ইন্টারেস্ট গুলো ইনপুট দিয়েছিলাম। তো এই অংশে ওই একই সঞ্চয়পত্র এখানেও ইনভেস্টমেন্ট রিবেট হিসেবে আসবে। তো এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে ওখানে তো সঞ্চয়পত্র ছিল অনেকগুলো, প্রায় 10-12টি সঞ্চয়পত্র ছিল, কিন্তু এখানে আসছে মাত্র 3টি। এর কারণ কি? এর কারণ হচ্ছে দেখেন এখানে ইস্যু ডেটটা দেখতে হবে। অন্যান্য যে সঞ্চয়পত্রগুলো ছিল তার ইস্যু ডেট ছিল মূলত এই অর্থ বছরের আগে, অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 আগের যে সঞ্চয়পত্র তার উপরে রিবেট আসবে না। রিবেট আসবে মূলত যে কারেন্ট ইয়ার যেটা আছে, আমরা যে ইয়ারের ট্যাক্স করতেছি ওই ইয়ারের ভিতরে যদি কোনো সঞ্চয়পত্র করা থাকে তার উপরে মূলত রিবেট আসবে। তাই এই বছরে যেহেতু 3টি সঞ্চয়পত্র পড়ছে তাই এখানে 3টি আসছে। যেহেতু অন্য কোনো ইনভেস্টমেন্ট নেই আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগিয়ে যাই। এখন যে অংশে আলোচনা করবো এটি হচ্ছে এক্সপেন্ডিচার। তো আপনার লাইফস্টাইল যেই এক্সপেন্সগুলো আছে, অর্থাৎ আপনার ফুড এক্সপেন্স, আপনার ক্লোদিং এক্সপেন্স বা আদার কোনো এসেনশিয়াল এক্সপেন্স থাকে সেটা এখানে বসবে। বাসা ভাড়াটা এখানে বসবে। ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন ভিতরে ড্রাইভার স্যালারি, আদার ট্রান্সপোর্টেশন, হাউস রেন্ট অ্যান্ড ইউটিলিটি থাকলে যদি ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার এক্সপেন্স, হোম সাপোর্ট স্টাফ এক্সপেন্স এগুলো এখানে বসবে। এডুকেশন এক্সপেন্স থাকলে এখানে বসবে। ফেস্টিভ্যাল যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা এক্সপেন্স এখানে বসবে বা অন্যান্য কোনো ফেস্টিভ্যাল এক্সপেন্স এখানে বসবে। আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে ট্যাক্স চার্জ এক্সেপ্টা পেইড ডিউরিং 1 জুলাই 2024 টু 31 জুন 2025। এক্ষেত্রে আপনি কোনগুলো নেবেন? এখানে বলা আছে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স, অর্থাৎ আপনি আপনার ডিপিএস এর যে ইন্টারেস্ট আছে তার উপর সোর্স ট্যাক্স যেটি ছিল, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট উপর সোর্স ট্যাক্স, মোটর গাড়ির যে এআইটি ছিল সেই এআইটি, অর্থাৎ এখানে আপনি ওই পিরিয়ডে যত অ্যাডভান্স ট্যাক্স বা টিডিএস দিয়েছেন সেটি এখানে বসবে। তো এখানে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে অনেকের ভুল ধারণা যে তার আয়ের থেকে ব্যয় যা হবে সেটি বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে তার উপরে ট্যাক্স আসবে। আসলে না, এখানে মূলত ইনকামের উপরেই মূলত ট্যাক্স আসবে। খরচের সাথে ট্যাক্সের সাথে কোনো সম্পর্ক নেই। তবে খরচটা অ্যাকুরেট বসাতে হবে যে আপনি ইনকাম করলেন 10 লাখ কিন্তু খরচ দেখাইলেন 1 লাখ, তো সেটি আসলে সামঞ্জস্যপূর্ণ না।
ইনকামের সাথে খরচের সামঞ্জস্য রেখে তারপরে কাজ করতে হবে। এখানে খরচের অংশটুকু ইনপুট দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এখন যে অংশটুকু আসছে সেটা হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এ কারণ অ্যাসেট এবং লাইবিলিটি যদি আমরা সঠিকভাবে ফিল আপ না করি তাহলে দেখা যাচ্ছে আমাদের হিসাবটা মিলবে না। আর হিসাব না মিললে যে ভুল থেকে যাবে এবং ভুল অবস্থায় যদি কখনো রিটার্ন সাবমিট হয়ে যায় তখন এই রিটার্নটা অডিটে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে অ্যাসেট এবং লাইবিলিটিসটা নির্ভুলভাবে বোঝাতে হবে। অ্যাসেটের ক্ষেত্রে যে আমরা যে অংশটুকু নিয়ে কাজ করি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরে যে আমাদের যে এখানে রেলিভেন্ট ক্যাটাগরি সেটা হচ্ছে সঞ্চয়পত্র। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সঞ্চয়পত্র এখানে নতুন করে ইনপুট দিতে হবে না। ইনকামে যে আমরা যে সঞ্চয়পত্র ইনপুট দিয়েছিলাম সেখানেই এই যে এই বাটন যদি আমরা ক্লিক করি ইম্পোর্ট ফ্রম ইনকাম, এখানে ক্লিক করলেই সবগুলো অটো চলে আসবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট বা এফডিআর। তো এই অংশে যে এফডিআর যে ব্যালেন্স থাকবে সেটি এখানে বসবে। তারপরে যদি ডিপিএস থাকে ডিপিএস এখানে বসবে। লোন যদি কাউকে অন্য কাউকে যদি লোন দিয়ে থাকেন সেটা এখানে বসবে। প্রভিডেন্ট ফান্ড বা ফান্ডে যদি জমা থাকে সেটা বসবে। আর যদি আদার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি থাকে সেটা এখানে বসবে। এরপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে মোটর কার। যে মোটর কার আপনার থাকলে সেটা এখানে ইনপুট হবে, বা যদি মোটর সাইকেল থাকে এগুলো বসবে। এরপর অংশটুকু আসছে সেটা হচ্ছে ডায়মন্ড বা গোল্ড যদি কোনো থাকে সেটা এখানে সে তার ইনফরমেশন এখানে বসবে। পরের অংশটুকু হচ্ছে ফার্নিচার এবং ইকুইপমেন্ট যদি থাকে, যে ফার্নিচার কতটুকু ফার্নিচার, কতগুলো ফার্নিচার, তার ভ্যালু কত, ইকুইপমেন্ট সেটি কি পারচেস করছেন নাকি গিফট পেয়েছেন নাকি এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেটি এই ক্যাটাগরি অনুযায়ী বসবে, এবং কত আইটেম এবং কত ভ্যালু এটি এখানে বলবে। এরপরের অংশটুকু আসছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এখানে ক্লিক করলে যেটি আসবে সেটা হচ্ছে যে ইম্পোর্ট ফ্রম ইনকাম, অর্থাৎ যখন আপনি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট দেখাইছেন সেখানে আপনি ব্যাংক ইন্টারেস্ট দেখিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে ব্যাংকের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স ইনপুট দিয়েছেন। তো ইম্পোর্ট ফ্রম ইনকাম এখানে ক্লিক করলে মূলত এখান থেকে অটো নিয়ে নেবে। এরপরে যতটুকু আছে সেটা হলো ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আপনার যত ইনকাম হয়েছে ইনকাম থেকে খরচ করার পরে আপনার হাতে যেই টাকা ছিল, আপনার যে ইনকাম হয়েছে ইনকাম থেকে আপনি লাইফস্টাইল এক্সপেন্স হয়েছে, আপনি সম্পদ ক্রয় করছেন, আপনার ব্যাংকে জমা আছে, এবং বাকি যে টাকা থাকবে সেটা হলো আপনার ক্যাশ ইন হ্যান্ডে এখানে বসবে। এবং পরবর্তী আরেকটি অংশ সেটা হচ্ছে লাইবিলিটিস আউটসাইড বিজনেস। যদি কোনো আপনার লাইবিলিটি থাকে কোনো ব্যাংকের বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে সেটি এই অংশে বসবে, যে বোরিং ফ্রম ব্যাংক অর আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো এগুলো ইনপুট দেওয়ার পরে এগুলো পরবর্তী যে অংশটুকু এগুলো অটো চলে আসবে, আদার আউটফ্লো এক্সপেন্স সেটি এখানে যে অংশটুকু আছে দেখেন সেটি হচ্ছে নিট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। প্রিভিয়াস ইনকাম ইয়ার সেটা হচ্ছে যে গত অর্থ বছরে যে আপনি ট্যাক্স রিটার্ন করেছেন সেই অর্থ বছরে যে কত টাকা নিট ওয়েল ছিল ওইটা দেখে এখানে বসাতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অটো সামারি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে ডিফারেন্সটা অবশ্যই জিরো হতে হবে। যদি ডিফারেন্সটা জিরো না হয় তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও কোনো সমস্যা আছে। এক্ষেত্রে আপনার যে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ক্যাশ ফ্লো মিলাতে হবে। তো ক্যাশ ফ্লো কিভাবে মিলাবেন এ সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। তো এখানে আমি সামারি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার গত বছরের আপনার হাতে ক্যাশ ছিল, ব্যাংকে জমা ছিল, তার সাথে এই বছর আপনি ইনকাম করেছেন, আপনার গত বছরের ব্যালেন্স এবং এই বছরের ইনকাম, সেখান থেকে আপনি যত খরচ করেছেন, আপনার লাইফস্টাইল এক্সপেন্স, আপনার কোনো যদি অ্যাসেট পারচেস থাকে এগুলো খরচ করার পরে ক্লোজিং যে ব্যাংক ব্যালেন্স আছে সেটি বসালেন, তারপরে ক্লোজিং কত হাতে আছে সেটি বসানোর পরে যদি এগুলো সব অ্যাকুরেট ভাবে বসানো হয় তাহলে এখানে ডিফারেন্সটা জিরো থাকবে। আর যদি জিরো হয় ডিফারেন্স তাহলে এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো এরর নেই। জিরো হলে ম্যাথমেটিক্যাল কোনো এরর হওয়ার সম্ভাবনা নেই। তো এরপরে এটি কাজ হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগিয়ে যাই। এখন যে অংশে আসছে এটি হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এটি হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ। তো এক্ষেত্রে প্রথমে আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যে আমরা শুরুতে যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের যে ইনপুট দিয়েছিলাম তার সামারি এখানে অটো চলে আসছে, এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যে ইনপুট দিয়েছিলাম দুইটা ইনকামই এখানে শো করছে। যেহেতু আমাদের অন্য কোনো ইনকাম ছিল না, যেমন ইনকাম ফ্রম রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, এগুলো যেহেতু ছিল না, তাই এখানে কোনো ইনপুট না থাকার কারণে এখানে কোনো ব্যালেন্স শো করেনি। টোটাল ইনকাম হচ্ছে 16,80,579 টাকা। ট্যাক্স এক্সামের ইনকাম 5 লক্ষ টাকা। তো এটি বাদ দিলে বাকি যেটা থাকবে সেটি হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। তো এখানে মূলত ট্যাক্সের ক্যালকুলেশনটা অটো চলে আসছে। তো গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট টোটাল হচ্ছে 1,77,000 টাকা। আর ইনভেস্টমেন্টের উপরে যে ট্যাক্স রিবেট আসছে সেটা হচ্ছে 45,000 টাকা। তো ইনভেস্টমেন্ট রিবেট বাদ দিলে নিট ট্যাক্স আফটার রিবেট আসে মূলত 1,32,284 টাকা। টিডিএস রিলেটেড টু সেকশন 163 এটা হচ্ছে 18,183 টাকা। এগুলো
প্লাস মাইনাস করে টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 1,32,284 টাকা। যদি কোনো সোর্স ট্যাক্স দেওয়া থাকে, যদি অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থাকে বা কোনো ট্যাক্স যদি দেওয়া থাকে, সেটা হচ্ছে এখানে আপডেট করতে হবে স্ট্যাটাস। আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে ই রিটার্ন লেজার চলে আসবে। ই রিটার্ন লেজারে মূলত যেই বিভিন্ন উৎসে যে ট্যাক্স কাটা হয়েছে এটি মূলত এখানে আমরা আপডেট করব। তো এখানে প্রথমে যেটি আছে এটা হচ্ছে হোম বাটন, তারপরেরটি হচ্ছে ক্লেম সোর্স ট্যাক্স। ক্লেম সোর্স ট্যাক্সের ভিতরে আছে স্যালারি IBAS, এটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। স্যালারি আদার্স হচ্ছে প্রাইভেট চাকরিজীবীদের স্যালারি থেকে যে সোর্স ট্যাক্স কাটা হয়, ব্যাংক ইন্টারেস্টের উপরে যে সোর্স ট্যাক্স কাটা হয় এবং সঞ্চয়পত্রের উপরে যে সোর্স ট্যাক্স কাটা হয়েছে এগুলো এখানে ক্লেম করব। তো সঞ্চয়পত্রের সোর্স ট্যাক্স ক্লেম করার জন্য আমরা এখানে জাস্ট সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলেও একটা একটা করে আসবে, অথবা আমরা যেহেতু ইনকামের সঞ্চয়পত্র দেখিয়েছিলাম জাস্ট এখানে যদি এই বাটনে আমরা ক্লিক করি তাহলে সঞ্চয়পত্রের যেই ডিটেলস যেগুলো ছিল ওখানে কিন্তু আমরা ইনকামে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট এবং কত টাকা TDS কেটেছিল সেই তথ্যগুলো আমরা সবগুলো দিয়েছিলাম। তাই আমাদের এখানে নতুন করে আর বসাতে হবে না, জাস্ট এখানে ক্লিক করলেই ওই ইনফরমেশনগুলো চলে আসবে। তারপরে যে অপশনটি আমরা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট বা প্রফিট। এখানে যদি আমরা ক্লিক করি ব্যাংকের ইন্টারেস্টের উপরে যে আমাদের ট্যাক্স কেটে রাখছিল এটাও আমরা ইনকামে দেখিয়েছিলাম যে ব্যাংক কত টাকা ইন্টারেস্ট দিয়েছে এবং কত টাকা TDS কেটেছে। তো এটাও আমরা ইনকাম থেকে ইনপুট দিয়ে নিয়ে আসতে পারবো। এখানে জাস্ট এই বাটনে ক্লিক করলেই এখানে ইনকাম থেকে চলে আসবে। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যালারি আদার্স। এখানে হচ্ছে যে স্যালারির থেকে প্রতি মাসে যে TDS কর্তন করেছে এটি মূলত এখানে আসবে। ডিপোজিটিং অথরিটি হচ্ছে আপনার কোম্পানির নাম, এখানে তারপর হচ্ছে চালান নাম্বার, যেই চালানের মাধ্যমে জমা দিয়েছে সেই চালান নাম্বার আসবে, ওই যেই ডেটে জমা দিয়েছে ওই ডেট আসবে, চালান অ্যামাউন্ট অর্থাৎ ওই চালানে দেখা গেছে আপনি ছাড়াও একাধিক ব্যক্তির TDS একসাথে জমা দিয়েছে, তো চালানের টোটাল অ্যামাউন্ট কত সেটা বসবে এখানে, আর আপনার কত টাকা TDS কেটেছিল সেটা এখানে বসবে ক্লেম অ্যামাউন্টে, আর এটা কোন ব্যাংকে জমা দিয়েছে সেই ব্যাংক এখান থেকে সিলেক্ট করতে হবে, আর ওই ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা এখানে বসাতে হবে। তো বসিয়ে এখানে সেভ দিতে হবে। তো এইটা সেভ দিলে এটা মূলত এক মাসের যে TDS কেটেছে এই ইনফরমেশন এখানে দেওয়া হয়ে গেল। তো এরকম করে আপনার পুরো বছরে যদি 12 বার যদি TDS কাটা হয় তাহলে এরকম করে একটা করে 12টা বসাতে হবে। তারপরে হচ্ছে ক্লেম AIT। ক্লেম AIT ভিতরে কি আছে? AIT অন কার। তো AIT অন কার মূলত যেটা যাদের গাড়ি আছে এবং গাড়ির আপনারা জানেন যে গাড়ির যে AIT দেওয়া হয় 25,000 টাকা করে, তো সেটা এখানে বলবে। জাস্ট পেপারের সাথে ট্র্যাকিং নাম্বার আছে, সেই ট্র্যাকিং নাম্বারটা এখানে বসিয়ে সার্চ দিলেই মূলত এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিক কি, চেসিস নাম্বার এবং কত টাকা TDS সেটা এখানে শো করবে। এগুলো আপডেট করার পরে আমরা আবার রিটার্নে ফিরে যাব। তো রিটার্নে আসার পরে এখানে পেমেন্টে মূলত সোর্স ট্যাক্স কত টাকা যেটা আমরা আপডেট করেছি সেটা অলরেডি এখানে চলে আসছে। এখানে ক্লিক করলেই মূলত এখানে দেখা যাবে যে কত টাকা স্যালারি, কত টাকা ব্যাংক TDS, কত টাকা এবং সেভিং সার্টিফিকেট বা সঞ্চয়পত্রের কত টাকা TDS কেটেছে সেটা দেখা যাবে। আর গাড়ির ক্ষেত্রে গাড়ির AIT কত টাকা সেটাও এখানে, যে কারের উপরে AIT সেটাও এখানে দেখা যাবে। টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল 1,32,284 টাকা। টোটাল সোর্স ট্যাক্স এবং AIT পরিশোধ করা হয়েছে 1,18,000 টাকা। তাহলে নিট ট্যাক্স পরিশোধ করতে হবে 14,284 টাকা। এই অবশিষ্ট 14,284 টাকা সেকশন 173 এর আন্ডারে রিটার্নের সাথে অনলাইন চালানের মাধ্যমে পরিশোধ করব। তো এটি পরিশোধ করার জন্য আমরা পেনা বাটনে ক্লিক করে যেই অপশনটি আসছে এটি হচ্ছে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে 3টি অপশন আসছে, একটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড এবং মোবাইল ব্যাংকিং। তো আমরা যেহেতু কার্ডে পরিশোধ করব তাই কার্ড সিলেক্ট করলাম। তো কার্ড সিলেক্ট করার পরে এখানে কার্ডের 2টি ক্যাটাগরি আসছে, একটি হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। তো আমি যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করব তাই ক্রেডিট কার্ড সিলেক্ট করলাম। পেমেন্ট মেথডের নিচে আছে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। সিলেক্ট পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে 2টি অপশন আছে, একটা চালান আর একটা হচ্ছে সোনালী ব্যাংক পেমেন্ট। তো এখানে আমি যেহেতু চালানের মাধ্যমে পরিশোধ করব তাই চালানের টিক দিয়ে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করলাম। এখন যে পেজটি আসছে এটি হচ্ছে অটোমেটেড চালান বা চালান। তো এখানের যে ইনফরমেশনগুলো আছে এগুলো সবই অটো চলে আসছে। যে ইনফরমেশনগুলো আসছে সেগুলো যেই সরকারি প্রতিষ্ঠান বরাবর আমরা টাকাটা জমা দিচ্ছি তার পুরো ডিটেলস আসছে, যেই খাতে দিচ্ছি তার ডিটেলস আসছে, যেই ব্যক্তি কর্তৃক দিচ্ছি তার নাম, তার ঠিকানা, তার টিন নাম্বার, তার মোবাইল নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেস সবগুলো এখানে অটো চলে আসছে। এবার নিচের দিকে স্ক্রল করলে যে অপশনটা আসছে সেটি হচ্ছে যে অর্থ পরিশোধের জন্য ব্যাংক নির্বাচন। তো আমরা যেহেতু ক্রেডিট কার্ডে পরিশোধ করব তাই এখানে কার্ড পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করলাম। কার্ড পেমেন্ট অপশনে ক্লিক করার পরে বিভিন্ন কার্ড চলে আসছে, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং নেক্সাস পে। আমি যেই কার্ড পেমেন্ট করবো সেটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড। তো আমেরিকান এক্সপ্রেস কার্ড সিলেক্ট করলে এখানে 2টি ব্যাংক আসে, একটা হচ্ছে সোনালী ব্যাংক এবং সিটি ব্যাংক। তো আমি এখানে সিটি ব্যাংক সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম।
তো এখন যেই অপশনটা আসছে এটা হচ্ছে পে ইউজিং, অর্থাৎ সিলেক্ট অ্যান অপশন। এখানে সিটি টাচ হতে পারে বা কার্ড হতে পারে। আমি যেহেতু কার্ডে পরিশোধ করব, এখানে কার্ড সিলেক্ট করে প্রসেস টু পেমেন্টে ক্লিক করলাম। এখানে যে পেজটি আসছে এখানে কার্ডের ডিটেলস ইনফরমেশনগুলো বসাতে হবে। এটা হচ্ছে যে কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের সিভিসি নাম্বার এবং কার্ড হোল্ডার নেম। তো এই ইনফরমেশনগুলো ফিল আপ করে পেতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার একটি ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট করলেই মূলত আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো পেমেন্ট হয়ে গেলে অটোমেটিক আবার রিটার্নে ব্যাক করবে। তো এবার লক্ষ্য করুন, আগে যেখানে পেয়েবেল অ্যামাউন্ট ছিল 14,284 টাকা, সেখানে এখন পেয়েবেল অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। এবং এই 14,284 টাকা এই যে পেমেন্ট উইথ রিটার্ন এই অপশনে যে ফিল আপ হয়ে গেছে অটোমেটিক। তো টোটাল পেয়েবেল ছিল 1,32,284 টাকা, টোটাল পেমেন্ট হয়ে গেছে 1,32,284 টাকা। এখানে পেয়েবেল অ্যামাউন্ট 0। এবারে রিটার্নটি সাবমিট করার জন্য প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশনে ক্লিক করি। রিটার্ন পেজের শেষে এসে সাবমিট রিটার্ন অপশনে ক্লিক করে ইয়েস বাটন ক্লিক করলে মূলত রিটার্নটি সাবমিট হয়ে যাবে। রিটার্নটি সাবমিট হওয়ার সাথে সাথে একটা সাকসেসফুল মেসেজ দিবে এবং অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্য একটি অপশন আসবে। এখান থেকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন। তো এই ছিল একজন প্রাইভেট চাকরিজীবীর ট্যাক্স রিটার্ন সাবমিশন সংক্রান্ত আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ট্যাক্স ক্রাফট একাডেমি, ট্যাক্সের জটিলতা নয়, সমাধান হোক সহজ বাংলায়।